আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ ৯০ নম্বরের একটি মডেল আমরা সমাধান করব। পাশাপাশি ২০২৫ সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে মডেলটির আলোকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করব। চলুন মডেলটি সমাধান করা যাক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে মহাপ্রাণ ধ্বনি কোনটি? আমরা জানি বাংলা থেকে টোটাল নাম্বার আছে ২৫। তার ভিতরে আমরা চিন্তা করতে পারি ১৭ থেকে ২০টি প্রশ্ন আসবে হচ্ছে আপনার ভাষা থেকে, ব্যাকরণ থেকে, এবং ৫ থেকে ৬০টি প্রশ্ন সাহিত্য থেকে। তো আমরা এখানে ১৭টি প্রশ্ন বাংলা ভাষা থেকে দিয়েছি। তো ভাষা থেকে ভাষার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে ১ নম্বর প্রশ্নই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি কোনটি? আমরা জানি বর্গীয় ক, খ, গ, ঘ। প্রথম দুটি বর্ণ হচ্ছে অঘোষ, পরের দুটি বর্ণ হচ্ছে ঘোষ, এবং প্রথম ও তৃতীয় হলো অল্পপ্রাণ, এবং দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এখানে যেহেতু মহাপ্রাণ ধ্বনি, তাহলে এখানে আমাদের দ্বিতীয় বর্ণ চিন্তা করতে হবে যে কোনটি দ্বিতীয় বর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি থ হচ্ছে দ্বিতীয় বর্ণ, থ হলো মহাপ্রাণ ধ্বনি। তো ধ্বনির পাঠটি আমাদের ভালো করে পড়তে হবে। ধ্বনি থেকে প্রশ্ন চাকরি পরীক্ষায় এসেই থাকে, প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। তো ধ্বনি বিষয়ে আমাদের যে বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপরে ধ্বনির পরিবর্তন, এই বিষয়গুলো আমরা একটু চর্চা করে যাব পরীক্ষার হলে। তো পরবর্তী প্রশ্ন দেখুন, বর্ণ কিসের প্রতীক? তো বর্ণ হলো ধ্বনির প্রতীক। ধ্বনির প্রতীককেই বলা হয় বর্ণ। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। তো বর্ণ থেকেই কিন্তু এখানে ২৫ সালে অনেক প্রশ্ন এসছে। তাহলে বর্ণ বিষয়টাও, বর্ণের চ্যাপ্টারটাও আমরা ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বর্ণের মাত্রা সম্পর্কিত বিষয়গুলো, যে পূর্ণমাত্রার, অর্ধমাত্রার, মাত্রাহীন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত ব্যঞ্জনধ্বনি, ফলার ব্যবহার, কার কতগুলো, এই বিষয়গুলো আমরা একটু ভালো করে আয়ত্ত করে যাওয়ার চেষ্টা করব। ৩ নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক শব্দ নয়? এখানে গোলাপ, নাক, ধাতব, লাল। তো আমরা জানি মৌলিক শব্দগুলো হলো যে শব্দগুলোকে ভাঙা যায় না। তো যেমন গোলাপকে আমরা ভেঙে লিখতে পারবো না। নাক শব্দটিও আমরা ভেঙে লিখতে পারবো না। ধাতব শব্দটি প্রত্যয় সাধিত একটি শব্দ, এবং লাল শব্দটি হচ্ছে মৌলিক শব্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক শব্দ নয় হচ্ছে ধাতব, গ নম্বর ধাতব। তো শব্দ থেকে ২০২৫ সালে অনেক বেশি প্রশ্ন এসেছে, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ থেকে প্রশ্ন বেশি এসে থাকে। তো আমরা শব্দের বিষয়গুলো একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। এলাচি কোন ভাষার শব্দ? আরবি, হিন্দি, চীনা, ফরাসি। এলাচি হচ্ছে চীনা ভাষার শব্দ। কোন শব্দটি কোন ভাষার? এই প্রশ্ন চাকরি পরীক্ষায় 100% একটা থাকে। তো আগামী প্রাইমারি পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো বিশেষ করে আমরা যেটা দেখব, পর্তুগিজ ভাষা থেকে যে শব্দগুলো এসছে, তারপরে ফরাসি ভাষা এবং আরবি ভাষা, এগুলো অনেক সময় কনফিউজড করে ফেলে আমাদের। তো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে আয়ত্ত করে যাব। তার মানে ভাষা, কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে, এই পার্টটি আমরা খুব ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করব। ৫ নম্বর, পদ বলতে কি বোঝায়? পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। গ নম্বর, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। তো পদ থেকেও চাকরি পরীক্ষা অনেক বেশি প্রশ্ন এসেছে গত ২৫ সালে। তো পদ বিষয়টি আমরা ভালো করে জেনে যাব, পদ কত প্রকার, কোন শব্দটি কোন পদ। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। গ নম্বর, সরল বাক্য। তো বাক্য সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে, সরল, জটিল, যৌগিক, এই বিষয়গুলো আমরা একটু স্পষ্ট ধারণা নিয়ে পরীক্ষার হলে যাব ইনশাল্লাহ। শব্দ ও ধাতুর মূলকে বলে? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। তো প্রকৃতি সম্পর্কিত যে ব্যাপারগুলো, শব্দ এবং ধাতুর মূল, এই সম্পর্কিত প্রশ্ন অনেক বেশি এসে থাকে। তো এগুলো আমরা একটু স্পষ্ট ধারণা নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করব। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো বনস্পতি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটা হবে বন যোগ পতি, বনস্পতি। সন্ধি থেকে একটি প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষায় এসে থাকে। সন্ধি পাঠটি আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিশেষ করে কমন প্রশ্নগুলোই বেশি আসে, একদম আনকমন প্রশ্ন আসে না। তো কমন প্রশ্নগুলোই আমরা দেখে যাব। বিশেষ করে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন এবং স্বরসন্ধির বিষয়গুলো আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখব। কুশীলব শব্দটি কোন সমাসের অন্তর্গত? তো কুশীলব, কুশ ও শিলব এইভাবে গঠিত। তো এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঘ নম্বর, দ্বন্দ্ব সমাস। তো সমাসের ব্যাপারটাও আমাদের ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য। সমাস থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে। সমাসের যে নিয়মগুলো সেগুলো আমরা একটু দেখে যাব। সমাস কত প্রকার, কি, কোন শব্দটি কোন সমাস। বিশেষ করে বহুব্রীহি সমাস থেকে অনেক বেশি প্রশ্ন আসে, কর্মধারায় সমাস থেকে প্রশ্ন আসে। এই বিষয়গুলো আমরা একটু স্পষ্ট ধারণা নিয়ে হলে যাওয়ার চেষ্টা করব। গায়ে হলুদ কোন সমাস? তো গায়ে হলুদ, এটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, এটা একটা অনুষ্ঠানকে বোঝানো হয়। এ ধরনের ব্যাসবাক্য হলে তাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাহলে ক নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। তো সমাসের বিষয়টা আবারও বলছি, সমাস থেকে
চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকেই বলতে গেলে। এজন্য সমাস ভালো করে আয়ত্ত করতে হবে। কোনটি সাধুরীতির শব্দ? আজ, মিনতি, জল, জ্যোৎস্না। এখানে জ্যোৎস্না হচ্ছে সাধুরীতির শব্দ। সাধুচলিত থেকে অনেক প্রশ্ন এসে থাকে, বিশেষ করে আনকমন কিছু সাধুচলিত আছে, যেমন জুতা, জুতো। জুতা হচ্ছে সাধু, জুতো হচ্ছে চলিত। এরকম কিছু আনকমন সাধুচলিতর যে শব্দগুলোর পার্থক্য, এই বিষয়গুলোর স্পষ্ট ধারণা নিয়ে আমরা পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করব। নত্যবিধান অনুসারে কোন বানানটি সঠিক? অপরাহ্ন। এখানে অপরাহ্ন বানানটি ভুল, পূর্বাহ্ন বানানটিও ভুল, এখানে পূর্বাহ্ন এই বানানটি সঠিক। তো নত্যবিধান অনুসারে আমরা জানি তৎসম শব্দে রি র এরপরে যদি হ আসে এবং হর পরে দন্তন্য থাকলে সেই দন্তন্যটি মূর্ধন্য হয়ে যায়। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পূর্বাহ্ন, এই যে নিচে ন যেটা আছে এটা হলো মূর্ধন্য ন, তাহলে এখানে মূর্ধন্যই হবে। তাহলে পূর্বাহ্ন এই বানানটি ঠিক। তো নত্যবিধান এবং সত্যবিধানের নিয়মগুলো আমরা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করব। নত্যবিধান সত্যবিধান থেকে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। বিদেশি উপসর্গ কোনটি? অনা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আব হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, গড় হচ্ছে হলো আরবি উপসর্গ, অজ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তাহলে বিদেশি উপসর্গ হচ্ছে গড়, গ নম্বর গড়। তো উপসর্গ থেকে প্রশ্ন অনেক বেশি এসে থাকে। উপসর্গ বিশেষ করে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। আরও বিদেশি কিছু উপসর্গ আছে। এই বিষয়গুলো আমাদের ধারণা থাকা দরকার। তো উপসর্গ থেকেও আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কপল ভাসিয়া গেল নয়নের জলে, বাক্যের কপল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তো এখানে কপল হচ্ছে কি ভাসিয়া গেল। আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কপল পাচ্ছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে আমরা যে শব্দটি পাই সেটি হচ্ছে কর্ম। তাহলে এখানে কপল বলতে গাল বোঝানো হচ্ছে। তাহলে কপল শব্দটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি, গ নম্বর কর্মকারকে শূন্য বিভক্তি। কারক থেকে চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে, তাহলে কারক বিষয়টি আমরা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করব। জিজিবিষা শব্দ দিয়ে কি বোঝায়? জিজিবিষা শব্দ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা, গ নম্বর বেঁচে থাকার ইচ্ছা। তো আমাদের এক কথায় প্রকাশ এই পার্টটি খুব ভালো করে দেখে যেতে হবে, এগুলো অনেক সময় আমাদেরকে কনফিউজড করবে। তো এক কথায় প্রকাশ পার্টটিও 2025 সালে চাকরির পরীক্ষায় বেশি বেশি এসেছে। তার মানে এক কথায় প্রকাশ আগামী প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। পাথরে 5 কিল বাগধারার অর্থ কি? পাথরে 5 কিল বাগধারার অর্থ হলো সুখের সময়, গ নম্বর সুখের সময়। তো বাগধারা বিষয়টি, বাগধারা থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষাই হয় না। তো এই জন্য বাগধারা থেকে আমাদের খুব ভালো করে ধারণা নিয়ে যেতে হবে। বিশেষ করে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই যতগুলো বাগধারা আছে এগুলো আমাদের মুখস্থ করতেই হবে, এবং পাশাপাশি বিভিন্ন গাইড বই যতগুলো পাওয়া যায় সেগুলো আমাদের দেখে যাওয়া উচিত। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কতটি? মোট 12টি, গ নম্বর 12টি। তো জ্যোতি বা ছেদ চিহ্ন থেকে প্রশ্ন আসে অনেক, যে বিশেষ করে কতটি, তারপরে হচ্ছে কোন জ্যোতি চিহ্নে কত সেকেন্ড থামতে হয়, এই বিষয়গুলো আমাদের স্পষ্ট ধারণা নিয়েই পরীক্ষার হলে যাওয়া উচিত। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা, খ নম্বর মাত্রাবৃত্ত। চর্যাপদ থেকেও চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকেই বলতে গেলে। তো চর্যাপদ থেকে কমন কিছু প্রশ্ন, চর্যাপদ কোথায় থেকে আবিষ্কার হয়েছে, কত সালে আবিষ্কার হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, কে আবিষ্কার করেছে, কোন ছন্দে রচিত, এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে আমাদের পরীক্ষার হলে যাওয়া উচিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয় খণ্ডের? এটি 13 খণ্ডের একটি কাব্য। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে মধ্যযুগের অন্যতম একটি কাব্য। তো এখান থেকেও প্রশ্ন বলতে গেলে চাকরি পরীক্ষায় থাকেই। বাংলা সাহিত্যের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন আমরা পরীক্ষায় দেখেই থাকি। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বিশেষ করে মধ্যযুগের যে সাহিত্য কর্মগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করে যাওয়া উচিত। শাহ মোহাম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি? এটা হবে ইউসুফ জুলেখা। তো মধ্যযুগের অন্যতম সাহিত্যকর্ম হচ্ছে রোমান্টিক প্রণয় অপখ্যান। তো এই বিষয় থেকেও চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে। যেহেতু আমরা বলছি যে প্রাইমারিতে আমাদের 5 থেকে 7টি প্রশ্ন সাহিত্য থেকে আসতে পারে, তো এখানে শাহ মোহাম্মদ সগীর বা মধ্যযুগের যে অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম যেগুলো আছে, বিশেষ করে মঙ্গল কাব্যগুলো, জীবনী সাহিত্য, মর্ষিয়া সাহিত্য, নাথ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক প্রণয় অপখ্যান, এগুলো অন্যতম। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নিয়েই পরীক্ষার হলে যাওয়া উচিত বলে আমি মনে করি। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ উপমহাদেশে বাংলার বিকাশে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1800 সালে, এবং এর বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ থেকেও চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছে, বাংলা বিভাগ কত সালে খোলা হয়, এখানকার পণ্ডিতগণের নাম, এখান থেকে প্রকাশিত বিভিন্ন বইগুলো,
তো এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করে যাওয়া উচিত। সবুজপত্র প্রকাশিত হয় কত সালে? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। গ নম্বর 1914। তো সবুজপত্র বাংলা সাহিত্যের চলিত রীতির প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে। প্রমোদ চৌধুরী, সবুজপত্র, এগুলো থেকে চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে। তো এই সম্পর্কিত যে ব্যাপারগুলো স্পষ্ট ধারণা থাকা উচিত। রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন অমিয় চক্রবর্তী। অ্যান্সার হবে ক নম্বর অমিয় চক্রবর্তী। তো রবীন্দ্রনাথ থেকে চাকরি পরীক্ষায় আমরা 1 নাম্বার অবশ্যই পাবো। তার মানে রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নিয়েই পরীক্ষার হলে যাওয়া উচিত। রবীন্দ্রনাথ সম্পর্কে A to Z আমাদের তথ্য জেনেই পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? তো কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। আগামী প্রাইমারি পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা 1টি নাম্বার অবশ্যই পাবেন আশা করা যায়। তো এই জন্য নজরুল সম্পর্কিত যতগুলো প্রশ্ন বিগত সালে এসেছে এগুলো আমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করব। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? 7 সাগরের মাঝি। ক নম্বর 7 সাগরের মাঝি। ফররুখ আহমেদ থেকে 2025 সালে যে বেশি প্রশ্ন পরীক্ষায় আমরা দেখেছি, বিশেষ করে যে হরফের ছড়া BCS এসেছিল এবং অন্যান্য পরীক্ষায় ফররুখ আহমেদ থেকে আমরা প্রশ্ন আসতে দেখেছি। তো এই জন্য ফররুখ আহমেদ সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো আমরা একটু দেখে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করব। আগামী প্রাইমারি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ফররুখ আহমেদ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে যাওয়ার চেষ্টা করব। তাছাড়া আরো কিছু লেখক যাদের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আমাদের উচিত আগামী পরীক্ষার জন্য, তার ভিতরে হলো, তো প্রথমে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, গোলাম মোস্তফা, আবুল মনসুর আহমদ, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, সৈয়দ মুস্তফা আলী, আহসান হাবিব, ফররুখ আহমেদ, সৈয়দ অলিউল্লাহ, সুকান্ত ভট্টাচার্য, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দিন, হুমায়ুন আহমেদ, গিরিশচন্দ্র সেন, কাজী আব্দুল অদুদ, হাসান হাফিজুর রহমান, রশিদ করিম, সৈয়দ আলী আহসান প্রমুখ লেখকগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পরীক্ষার হলে দেখে যাওয়ার চেষ্টা করব। তো এই ছিল বাংলা বিষয় 25 নম্বরের সাজেশন। এবার আমরা ইংরেজি প্রশ্নগুলো দেখব। যে ইংরেজিতেও আমরা জানি ইংলিশে টোটাল নাম্বার হচ্ছে 25। এই 25-এর ভিতরে 20টি প্রশ্ন হয়তো গ্রামার থেকে আসবে এবং 5টি প্রশ্ন সাহিত্য থেকে আসবে। তো 20টি প্রশ্ন কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু দেখব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট পার্টস অফ পিস ইজ দ্য ওয়ার্ড ফাদারলি? ফাদারলি শব্দটি কোন পার্টস অফ পিস? ফাদারলি শব্দটি অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন প্লাস এলওয়াই মানে অ্যাডজেক্টিভ, এখানে ফাদারের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এটা অ্যাডজেক্টিভ। তো পার্টস অফ পিস থেকে প্রশ্ন চাকরি পরীক্ষায় থাকেই। পার্টস অফ পিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্টস অফ পিস থেকে আমাদের স্পষ্ট ধারণা নিয়েই আমাদের পরীক্ষার হলে যাওয়া উচিত। পার্টস অফ পিস সম্পর্কে আমরা ডিটেলস পড়ে আমরা পরীক্ষার হলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন সম্পর্কে পার্টস অফ পিসের ভিতরে সবচেয়ে প্রশ্ন বেশি আসে হচ্ছে নাউন থেকে। নাউন সম্পর্কে ডিটেলস আমাদের জেনে যেতে হবে, নাউন কত প্রকার, কোন শব্দটি কোন নাউন, বিস্তারিত ধারণা নিয়ে আমাদের পরীক্ষার হলে যাওয়া উচিত। ডু ইউ এনজয় টিচিং? এখানে নাউন, পার্টিসিপল, জেরান্ড, প্রোনাউন। এখানে টিচিং শব্দটা আসলে কোন পার্টস অফ পিস সেটা বলা হচ্ছে। তো টিচিং এখানে যেহেতু অবজেক্ট হিসেবে বসছে, ডু ইউ এনজয় টিচিং, এটা অবজেক্ট পজিশনে বসছে। তো আমরা জানি অবজেক্ট পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটা নিশ্চিত হচ্ছে নাউনের কাজ করে, আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে সেটা হয়ে যায় জেরান্ড। সি নাম্বার জেরান্ড। তো জেরান্ড এবং পার্টিসিপল থেকে প্রশ্ন আসে, এটা একটু কনফিউজিং বিষয়। তো এই ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। তো কোনো অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন তার আগে এ না বসে অ্যান বসে, তাহলে এখানে হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ, তাহলে এখানে হবে অ্যান, বি নাম্বার অ্যান। আর্টিকেল থেকে প্রশ্ন আমরা পাবো ইনশাল্লাহ। আর্টিকেল থেকে প্রশ্ন বেশি এসে থাকে। আর্টিকেল খুব বিস্তারিত জেনে যাব আমরা। হুইচ ওয়ান ইজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এখানে এ নাম্বার হলো সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আইদার। প্রোনাউন থেকেও পরীক্ষায় প্রশ্ন অনেক এসে থাকে, তাই প্রোনাউন চ্যাপ্টারটাও আমরা ভালো করে দেখে যাব। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের প্লুরাল ফর্ম কি? আমরা জানি শিপের প্লুরাল ফর্ম শিপই হয়। এরকম যে ব্যতিক্রমী যে সিঙ্গুলার প্লুরাল ফর্মগুলো আছে, শিপ, এয়ারক্রাফট, ফিশ, তো এগুলো থেকে পরীক্ষায় দেখা যায় বেশি আসে। তো আমরা সিঙ্গুলার প্লুরালের ব্যতিক্রম যে নিয়মগুলো সেগুলো একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। সিবলিং ইজ আ ড্যাশ জেন্ডার। সিবলিং হচ্ছে ভাই অথবা বোন, এটা হবে কমন জেন্ডার।
ডি নাম্বার কমন জেন্ডার। জেন্ডার সম্পর্কেও চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে। প্রাইমারির জন্য আমরা জেন্ডার থেকে বিস্তারিত জেনে যাব। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, হিয়ার ওয়াটার ইজ। এখানে ওয়াটারটা ভার্ব হিসেবে কাজ করছে, 3 নাম্বার ভার্ব। ভার্ব থেকেও চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকেই বলতে গেলে, তো ভার্ব সম্পর্কে বিস্তারিত জেনে যাব আমরা। মাই ফাদার ওয়ার্কস হার্ড, দ্য ওয়ার্ড হার্ড ইজ। এখানে হার্ড শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সম্পর্কিত চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে, অ্যাডভার্ব সম্পর্কেও বিস্তারিত ধারণা আমরা নিয়ে যাব। এখানে অ্যান্সার হবে অ্যাডভার্ব। হি হ্যাজ অ্যাসিউরড মি ড্যাশ সেফটি, অফ সেফটি। অ্যাসিউর অফ হয় নিশ্চয়তা দেওয়া। প্রিপজিশন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিয়ে যাব, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের মুখস্থ করতেই হবে। তো প্রিপজিশন পার্টটি আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলোর পরে যদি সাবজেক্ট আসে তারপরে যে ভার্ব আসে সেটা V2 হয়ে যায়, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। এখানে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে। এটা হচ্ছে ফর্ম অফ ভার্বের নিয়ম। রাইট ফর্ম অফ ভার্ব আমাদের জেনে যেতে হবে পরীক্ষার জন্য, এখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকেই। আগামী প্রাইমারির জন্য রাইট ফর্ম অফ ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেইদার উপমা নর প্রতীক ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে আমরা জানি নেইদার নর যদি থাকে তাহলে এই নরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্ব বসে, তাহলে এখানে ইজ হবে। ইজ হলো অ্যান্সার। তো এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবেই। তো এই পার্টটাও আমরা ভালো করে দেখে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ইফ ইউ হ্যাড কাম ইন টাইম আই ড্যাশ। তো এখানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ হ্যাড কাম, তাহলে এটা এখানে দেওয়া আছে হচ্ছে প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে এখানে হবে হচ্ছে উড হ্যাভ বা শুড হ্যাভ, তাহলে এখানে ডি নাম্বার অ্যান্সার উড হ্যাভ গান। এখানে 1 নাম্বার নিশ্চিতভাবে পাওয়া যায়, সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি 3টি কন্ডিশনাল আছে, 4টি কন্ডিশনালের নিয়মগুলো যদি আমরা জেনে যাই এখান থেকে 1 নম্বর অনায়াসে পাওয়া যায়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা জেনে যাওয়ার চেষ্টা করব। গিভ দ্য অর্ডার, দ্য প্যাসিভ ফর্ম ইজ। তো এখানে লেট দ্য অর্ডার বি গিভেন, এটা হবে অ্যান্সার সি নাম্বার, লেট দ্য অর্ডার বি গিভেন। তো ভয়েস থেকে চাকরি পরীক্ষায় একটি প্রশ্ন থাকেই বলতে গেলে, ভয়েসের নিয়মগুলো আমরা একটু জেনে যাওয়ার চেষ্টা করব। হি সেইড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, ইনডিরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন পরিবর্তন করতে হবে, এটা অ্যান্সার হবে হি সেইড দ্যাট। হি সেইড, এখানে আই, এখানে হিকে ধরবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে। হি হ্যাড গন টু টাঙ্গাইল, যেহেতু এখানে আই ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে সি নাম্বার অ্যান্সার হবে। ন্যারেশনটাও আমরা ভালো করে আয়ত্ত করে যাব। পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটারিয়ান। অথরিটারিয়ান শব্দের অর্থ হলো কর্তৃত্ববাদী। এখানে সিনোনিম হবে হচ্ছে এ নাম্বার অটোক্রেটিক। সিনোনিম অ্যান্টোনিম থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবেই এবং একাধিক প্রশ্ন থাকবে। আগামী পরীক্ষাতে আশা করা যায় সিনোনিম অ্যান্টোনিম থেকে একাধিক প্রশ্ন আসবে। তো এই বিষয়টা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি শব্দের অর্থ হলো অবৈতনিক, এটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হবে হচ্ছে স্যালারিড, সি নাম্বার স্যালারিড। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যে কোনো চাকরি পরীক্ষার জন্য স্পেলিং থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকেই, বিশেষ করে ডায়রিয়া, ভলান্টারি, অ্যাসাসিনেশন, এই টাইপের কিছু প্রশ্ন যেগুলো বেশি এসে থাকে। তো এখানে ভলান্টারি বানানো হচ্ছে VOLUNTRY, সি নাম্বার ভলান্টারি। তো স্পেলিং বিষয়টিও আমাদের স্পষ্ট ধারণা নিয়ে যাওয়া উচিত। দ্য ইডিয়ম বাই অ্যান্ড লার্জ মিনস। বাই অ্যান্ড লার্জ হচ্ছে মোটের ওপর, মোস্টলি, বি নাম্বার মোস্টলি। প্রোভার্বস অ্যান্ড ইডিয়ম সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নিয়ে বা এগুলো মুখস্থ করে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ এপিকিউরিয়ান। এপিকিউরিয়ান হলো যে বিলাসপ্রিয়, তাকে বলা হয় এপিকিউরিয়ান, বি নাম্বার হচ্ছে এপিকিউরিয়ান। তো এই টপিকটি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আমাদের মুখস্থ করে যেতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকেই। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হবে কল ইন এ ডক্টর, সি নাম্বার কল ইন এ ডক্টর। তো অনুবাদ থেকে একটি প্রশ্ন পাবো ইনশাল্লাহ। 2025 সালে বিভিন্ন পরীক্ষায় অনুবাদ থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। তা আগামী প্রাইমারির জন্য অনুবাদ একটি ইম্পর্টেন্ট টপিক। হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলপনি? ভলপনি হচ্ছে বেন জনসনের একটি প্লে, বেন জনসন। তো ইংলিশ লিটারেচার থেকে 4-5টি প্রশ্ন আমরা পেতে পারি। ওয়ান অফ দ্য ফলোইং প্লেস ইজ নট ট্র্যাজেডি। হ্যামলেট ট্র্যাজেডি, ম্যাকবেথ ট্র্যাজেডি, ওথেলো ট্র্যাজেডি, টেম্পেস্ট হচ্ছে ট্র্যাজি কমেডি, তাহলে ডি নাম্বার হচ্ছে ট্র্যাজি কমেডি। চাকরি পরীক্ষায় শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসে না, এরকম পরীক্ষার প্রশ্ন কমই আসে, তাহলে উইলিয়াম শেক্সপিয়ার থেকে বিস্তারিত আমাদের পড়ে যাওয়া উচিত। আশা করা যায় উইলিয়াম শেক্সপিয়ার থেকে আগামী প্রাইমারিতেও একটি প্রশ্ন অবশ্যই পাওয়া যাবে। দ্য পয়েট অফ বিউটি ইজ,
জন কিটসকে পয়েন্ট অফ বিউটি বলা হয়। সি নাম্বার জন কিটস। জন কিটস থেকে অনেক প্রশ্ন এসে থাকে। জন কিটস সম্পর্কে আমাদের বিস্তারিত পড়ে যাওয়া উচিত। ডেভিড কপারফিল্ড ইজ রিটেন বাই। ডেভিড কপারফিল্ড হচ্ছে চার্লস ডিকেন্সের একটি উপন্যাস। চার্লস ডিকেন্সের উপন্যাসগুলো থেকে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। চার্লস ডিকেন্স সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে যাওয়ার চেষ্টা করব। ইংরেজি সাহিত্য থেকে 5-6টি প্রশ্ন আগামী প্রাইমারিতে আসতে পারে। তো এর জন্য আমরা আসলে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জনাথন সুইফট, তো এরকম প্রসিদ্ধ যে লেখকগুলোর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে, এই প্রশ্নগুলো যদি আমরা অধ্যয়ন করি, আয়ত্ত করার চেষ্টা করি, এর ভিতর থেকে আমরা কমন পাবো ইনশাল্লাহ। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে 91 মৌলিক নয়, যৌগিক 87 যৌগিক, 63 যৌগিক, 59 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। আগামী প্রাইমারির জন্য মৌলিক সংখ্যা ইম্পর্টেন্ট। বিশেষ করে সংখ্যা সম্পর্কিত যতগুলো বিষয় আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, স্থানীয় মান, স্বকীয় মান, এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে আমরা পরীক্ষার হলে যাব। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। তো এটা ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা যদি চিন্তা করি, একটি হবে এক্স, একটি হবে x+1, এটা হলো ক্রমিক সংখ্যা। এই দুটোর বর্গ মানে এরকম স্কয়ার হবে, এই বর্গের অন্তর মানে বর্গের বিয়োগফল হবে হচ্ছে 47। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 23 এবং 24, ঘ নম্বর 23 এবং 24। তো বর্গ সংখ্যা থেকেও চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে, তাহলে বর্গ সংখ্যা সম্পর্কিত বিস্তারিত আমরা জেনে যাওয়ার চেষ্টা করব। 2 কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? এটা ঐকিক নিয়মের একটি অঙ্ক। তো এই অঙ্কটা আমরা এভাবে সাজিয়ে লিখব যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে 2 জন। তাহলে 1 মিনিটে 2 পৃষ্ঠা যদি টাইপ করতে চাই তাহলে আমাদের লোক বেশি লাগবে, তাহলে বেশি হলে গুণ। এবার 2 পৃষ্ঠা টাইপ করে 2 জন, 1 পৃষ্ঠা যদি টাইপ করতে চাই তাহলে আমাদের লোক কম লাগবে, 2 ভাগ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা যদি 6 মিনিটে যদি কাজটি করি, 1 মিনিটে পৃষ্ঠা টাইপ করতে যতজন লাগে, 6 মিনিটে যদি আমরা কিছু করতে চাই লোকের সংখ্যা কম লাগবে, তাহলে কম হলে ভাগ হবে, 2 গুণন 2 ডিভাইডেড হচ্ছে 6। তো ঠিক ওইভাবে যদি আমরা 18 পৃষ্ঠা টাইপ করতে চাই তাহলে আমাদের লোক বেশি লাগবে, গুণন 18। তো এটা কাটাকাটি করলে হবে হলো 3, এই 2 2 কেটে যাবে, তাহলে থাকবে 3 দুগুণে 6, তার মানে 6 জন লাগবে, ক নম্বর 6 জন। প্রাইমারি পরীক্ষায় ঐকিক থেকে প্রশ্ন থাকেই প্রায় বলতে গেলে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এটা অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে আমরা ধরতে পারি একটি সংখ্যা 2x, অন্য সংখ্যা হলো 3x, এবং গসাগু হচ্ছে 4, তাহলে গসাগু এই দুটি সংখ্যার গসাগু হবে হলো x। তো x এর মান হচ্ছে 4, তাহলে বলছে বৃহত্তম সংখ্যা হলো 3x, তার মানে 3 গুণন 4, তাহলে 3 4 12, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 12। লসাগু গসাগু থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকবেই বলতে গেলে, লসাগু গসাগু পার্টটিও আমাদের ভালো করে জেনে যাওয়া উচিত। কোন অঙ্কটি ক্ষুদ্রতম? তাহলে এখানে আমরা যদি ক সাথে খ তুলনা করি, অর্থাৎ 5:8 যদি আমরা নেই, তাহলে আমরা এটা আড়াআড়ি গুণ করলে পাবো 18, 5 9 45। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ভগ্নাংশের মধ্যে ক এবং খর মধ্যে এটা ছোট, তাহলে এই ছোটটা নেব, বড়টা বাদ দেবো, কারণ আমাদের সবচেয়ে ছোটটা বের করতে হবে। এবার এটার সাথে আমরা এটা তুলনা করব 1/5। তো আমরা যদি উপরে নিচে গুণ করি এই 2 এবং 5, তাহলে হবে হচ্ছে 10, এবং 9 আর 1 গুণ করলে হবে 9। তার মানে দেখতে পাচ্ছি 1/5টাই ছোট, এটা হচ্ছে বড়, তাহলে এটা ক নাম্বারটা বাদ গেল। এবার এই দুটো তুলনা করব 7/12, তাহলে এখানে দেখতে পাচ্ছি 12 হবে, এখানে 5 সাথে 35, এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট, গ নম্বর হচ্ছে সবচেয়ে ছোট। তো ভগ্নাংশের ছোট বড় নির্ণয় বিষয়টি চাকরি পরীক্ষা অনেক এসে থাকে, বিশেষ করে ভগ্নাংশ সম্পর্কিত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জেনে যাওয়ার চেষ্টা করব। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা হলো আমরা 125কে মৌলিক উৎপাদকে ভাঙবো, 5 25 125, 5 দিয়ে করলে 5 5 25, এখানে 3টি 5 পাইলাম আমরা মৌলিক উৎপাদক। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক সবসময় জোড়ায় জোড়ায় হয়, তো এখানে এক জোড়া 5 আছে কিন্তু একটা 5 সিঙ্গেল আছে, তো এটাকে আমরা যদি জোড়া করে দিই, 5 দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে এটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে এই সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাও চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 120 মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? 6 সেকেন্ডে 120 মিটার ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে ট্রেনটি 6 সেকেন্ডে 120 মিটার অতিক্রম করেছে, তাহলে ট্রেনটি 6 সেকেন্ডে 120 মিটার অতিক্রম করে। তো যেহেতু গতিবেগ বের করতে বলছে, তাহলে গতিবেগ মানে হলো ঘন্টায় কত যাবে, তাহলে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 120/6, তো 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যাবে হলো 120 গুণন 3600 ভাগ হচ্ছে 6। 6 দিয়ে যদি আমরা 36 কাটি, 6 6 36, এখানে 600 হবে, 6 12 72,000, তাহলে 72,000 মিটার মানে হচ্ছে 72 কিলোমিটার, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, গ নম্বর অ্যান্সার। ট্রেনের অঙ্কগুলো চাকরি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে, তো ট্রেনের অঙ্কগুলো আমরা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করব।
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, স্রোতের গতি কত? তো স্রোতের গতি আমরা জানি ওয়াই, সূত্র অনুযায়ী আমরা জানি স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান দেওয়া আছে 15 এবং প্রতিকূলে দেওয়া আছে হলো x মাইনাস ওয়াই সমান সমান 5। আমাদের বের করতে হবে y এর মান, মানে স্রোতের বেগ। তাহলে এখানে আমরা চিহ্নটা পরিবর্তন করে দেব, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, x এবং x কেটে যায়, তাহলে y এবং y 2y সমান হচ্ছে 15 থেকে 5 গেলে 10, তার মানে y সমান 5, তার মানে স্রোতের বেগ হবে 5, গ নম্বর 5। নৌকা এবং স্রোতের অঙ্কও চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় কম লাগে, বৃদ্ধির পূর্বে গতি কত ছিল? তো বৃদ্ধির পূর্বে আমরা যদি ধরি গতি ছিল x, 4 কিলোমিটার বৃদ্ধি করার পরে গতি হয়ে যায় x প্লাস 4। তো এটা যদি আমরা চিন্তা করি যে 32 কিলোমিটার যেতে তাহলে সময় লাগছে হচ্ছে হলো 32 ডিভাইডেড x, এবং গতি বৃদ্ধি করার পরে যে সময় লাগছে সেটা হলো 32 ডিভাইডেড x প্লাস 4। এই যে দুটো সময়ের পার্থক্য হচ্ছে 4 ঘন্টা। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 4 কিলোমিটার, গ নম্বর 4 কিলোমিটার। গতিবেগের এই অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আগামী প্রাইমারির জন্য এগুলো ভালো করে আয়ত্ত করে যাওয়া উচিত। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ হলে মুনাফার হার কত? তো এই অঙ্কটি আমরা 100 ধরে করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি ধরি আসল হচ্ছে 100, তাহলে মুনাফা হবে হলো 100 এর 8 ভাগের 3 ভাগ, তার মানে হলো 75/2। তাহলে মুনাফা আসল হবে হচ্ছে 100 যোগ 75 ভাগ 2 সমান সমান 275 ভাগ 2। এটা হবে মুনাফা আসল। তো এখান থেকে আমরা যদি মুনাফা আসল এটা হলে 275 ভাগ 2, এটা মুনাফা আসল হলে আসল হলো 100, এরকম করে 5,500 হলে এখানে হবে 100 গুণন 2 গুণন 5,500 ডিভাইডেড হচ্ছে 275। এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 4,000। তো 4,000 হচ্ছে হলো আসল। তখন আমরা i সমান PNR ডিভাইডেড 100 এই সূত্র বসিয়ে আমরা যে মানটি পাবো, এখানে r এর মানটা আমরা বের করবো। সে r এর মানটা হবে হলো 12.5, ক নম্বর 12.5। তো সুদাসল থেকেও চাকরি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। সুদাসলের বিস্তারিত, বিশেষ করে আগে তো সরল সুদ থেকেই বেশি প্রশ্ন আসতো, এখন চক্রবৃদ্ধি সুদ থেকে পরীক্ষায় আসতেছে। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বিস্তারিত অঙ্কগুলো আমাদের জেনে যাওয়া উচিত। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে 4:1 হবে? তো এখানে যেহেতু টোটাল হলো 4 ভাগ, 4 ভাগের ভিতরে 3 ভাগ হচ্ছে সোনা, 1 ভাগ হচ্ছে তামা, তার মানে 12 হচ্ছে হবে হলো সোনার ওজন, আর তামা হবে হচ্ছে 4। অনুপাত, এখানে আমরা যদি সোনা মিশাই x, তাহলে অনুপাত হয়ে যাবে 4:1। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে x এর মান পাবো 4 গ্রাম, তাহলে 4 গ্রাম সোনা মেশাতে হবে। তো অনুপাতের এই অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগামী প্রাইমারিতে অনুপাত থেকে অঙ্ক আসবেই আশা করা যায়। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? 5 বছর পরে ছেলের বয়স 12 হওয়া মানে বর্তমানে ছেলের বয়স হবে হলো 12 থেকে 5 বাদ যাবে, 12 থেকে 5 গেলে 7, তাহলে 7 হচ্ছে ছেলের বর্তমান বয়স। তো স্ত্রীর বয়স হচ্ছে ছেলের বয়সের 4 গুণ, তার মানে ছেলের বয়স 4 গুণ হচ্ছে 4 7 28 হচ্ছে স্ত্রীর বয়স, এবং স্বামীর বয়স হচ্ছে স্ত্রীর বয়সের চেয়ে 5 বছর বড়, তাহলে এর সাথে আরো 5 যোগ হয়ে যাবে, 28 এবং 5 হলো 33, তাহলে 33 বছর। বয়সের অঙ্ক চাকরি পরীক্ষায় বিশেষ করে প্রাইমারিতে অনেক বেশি এসে থাকে। একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18, প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? তো প্রথম পদ হচ্ছে a, তো আমরা জানি পঞ্চম পদটি হলো 18, তাহলে আমরা বলতে পারি a প্লাস n-1 ইন্টু d সমান সমান 18। তো এটা যদি আমরা চিন্তা করি 4d সমান হচ্ছে 18, তো এখানে প্রথম 5টি পদের যোগফল 75 দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, n ডিভাইডেড 2a প্লাস n-1 ইন্টু d, এটা সমান হবে 75। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 12, প্রথম পদ পাবো আমরা 12। তো ধারা থেকেও সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এগুলো আমাদের ভালো করে আয়ত্ত করে যেতে হবে। এখান থেকে আমরা প্রশ্ন একটি পাবো ইনশাল্লাহ। তো গণিতে মোটে 20 নাম্বার, তো 20-এর ভিতরে গণিত এবং বিজ্ঞান মিলে 20, তাহলে গণিত থেকে আশা করা যায় 15টি গণিত আসবে এবং 5টি থাকবে বিজ্ঞানের প্রশ্ন। একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? একটি কোণের দ্বিগুণ 50 যদি হয় তাহলে কোণটি হবে 25, তো 25 এর পূরক কোণ কত? আমরা জানি পূরক কোণ মানে দুটি কোণের যোগফল 90, তাহলে 25 এর সাথে কত যোগ করলে 90 হবে? 65 যোগ করলে 90 হয়, তাহলে সেই কোণটির পূরক কোণ হবে 65 ডিগ্রি। কোণ থেকেও চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। কোণ জ্যামিতির কোণ বিষয় থেকে আমাদের ধারণা নিয়ে যাওয়া উচিত। ত্রিভুজের মধ্যমাত্রার সমষ্টি তার পরিসীমার তুলনায় কি হবে? ক্ষুদ্রতর, বৃহত্তর, সমান, অসমান। তো বিষয়টা হলো এরকম যে আমরা যদি এটা একটা চিন্তা করি, এটা একটা ত্রিভুজ, তো এটার মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। এরকম যদি আমরা 3টে মধ্যমা অঙ্কন করি, তো এই যে 3টে মধ্যমার যোগফল পরিসীমা থেকে অবশ্যই ছোট হবে, তার মানে তুলনায় ক্ষুদ্রতর হবে। ত্রিভুজ থেকে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। ত্রিভুজের বিস্তারিত পরিমিতি সহ আমাদের জেনে যাওয়া উচিত।
কোনো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো এটি একটি বর্গক্ষেত্র ধরি আমরা, যার এক বাহু ধরলাম 100, তাহলে এর ক্ষেত্রফল হবে হলো 10,000। তো 50% বৃদ্ধি মানে এরকম আরেকটি বর্গক্ষেত্র হবে যার এক বাহু হবে 150। তো 150 এবং 150 যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 22,500। এখানে দেখতে পাচ্ছি আমরা বৃদ্ধি পাইলো হচ্ছে 12,500। কতর ভিতরে? 10,000-এর ভিতরে। তাহলে 10,000 শতকরা প্রকাশ মানে 100 দিয়ে গুণ করবে, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তাহলে 125% বৃদ্ধি পাবে। গ নম্বর 125%। বর্গক্ষেত্র থেকেও আগামী প্রাইমারিতে অনেক বেশি প্রশ্ন আসতে পারে। তো গণিতের এই পার্টগুলো যেগুলো দেখানো হলো, এই পার্টগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে যাওয়ার চেষ্টা করব। এবার বিজ্ঞান থেকে 5টি প্রশ্ন, আমরা 5 থেকে 7টি প্রশ্ন। দেখেন এখানে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? আমরা জানি লোহায় বা কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। তো এই প্রশ্নগুলো চাকরি পরীক্ষা অনেক বেশি এসেছে গত 25 সালে। আলোর বেগ সর্বপ্রথম কে পরিমাপ করেন? রোমার সর্বপ্রথম আলোর বেগ পরিমাপ করেন। চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না? পিতল। গ নম্বর পিতল চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না। কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী? গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তো বিজ্ঞান থেকে ভৌত পদার্থ বিজ্ঞানের ভিতরে আমরা ভৌত রাশি, এর পরিমাপ, আলোর প্রকৃতি, আলোর যন্ত্রপাতি, চুম্বকত্ব, ইলেকট্রনিক্স, বিশেষ করে নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, শক্তির উৎস, মৌলিক কণা, এই বিষয়গুলো দেখব। ভৌত রসায়ন থেকে আমরা পদার্থের অবস্থা, তারপরে কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, সাবানের কাজ, জারণ বিজারণ, জৈব অজৈব যৌগ, খনিজ উৎস। প্রাণীবিজ্ঞান থেকে আমরা দেখতে পারি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, প্রাণী জগৎ, খাদ্য, পুষ্টি, ভিটামিন। তো এই বিষয়গুলো আমরা দেখব। সালোক সংশ্লেষণ আছে, উদ্ভিদ জগৎ, ফুল ও ফল, জেনেটিক্স আছে। আধুনিক বিজ্ঞানের ভিতরে আমরা দেখব ডায়োড, ট্রানজিস্টর, আইসি, মানব দেহ, রোগ জীবাণুর ধারণাগুলো, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার। খুবই হট একটি টপিক, এখান থেকে প্রশ্ন আসে। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো, জোয়ার ভাটা, সাইক্লোন, সুনামি, টেকটনিক প্লেট। বিজ্ঞানের এই বিষয়গুলো আমরা সম্যক ধারণা নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করব। বাংলা 25, ইংলিশ 25 এবং হচ্ছে গণিত এবং বিজ্ঞান মিলে 20। এই 70 মার্ক গেল। এখন বাকি আছে 20 মার্ক। তো এই 20-এর ভিতরে হচ্ছে 10 হচ্ছে আন্তর্জাতিক এবং 10 হচ্ছে বাংলাদেশ। এই টোটাল 20 হবে। তো এর ভিতর কিছু সাম্প্রতিক প্রশ্নও থাকবে। তো এখানে আমরা বাংলাদেশ বিষয়গুলি থেকে দেখেন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? এটি 5টি হবে। এই প্রশ্নগুলো কমন প্রশ্ন এবং দেখা যায় এগুলোই বেশি পরীক্ষায় এসে থাকে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। সংবিধান থেকেও চাকরি পরীক্ষায় থাকেই। আগামী পরীক্ষার জন্য সংবিধান ইম্পর্টেন্ট একটি পার্ট। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। ঘ নম্বর বিশ্ব ব্যাংক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। ঘ নম্বর 137। বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা 8টি। ঘ নম্বর 8টি। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 5 স্তর বিশিষ্ট। এর ভিতরে গ্রামীণ এলাকায় 3টি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এবং শহর এলাকায় 2টি, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এই টোটাল 5টি, 5 স্তর। বাংলাদেশে কৃষি দিবস কোনটি? 1 অগ্রহায়ণ। খ নম্বর 1 অগ্রহায়ণ। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। গ নম্বর ভবদহ বিল। বিখ্যাত শিল্পী মান্নাদের প্রকৃত নাম কি? প্রবোধচন্দ্র দে। খ নম্বর প্রবোধচন্দ্র দে। ঢাকার বড় কাটরা নির্মাণ করেন? শাহ সোজা। খ নম্বর শাহ সোজা। 3 কন্যা চলচ্চিত্রের পরিচালক কে? রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি গল্প অবলম্বনে 3 কন্যা চলচ্চিত্রটির পরিচালনা করেন হচ্ছে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। খ নম্বর সত্যজিৎ রায়। তো বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পড়া উচিত সেটা হলো প্রাচীন যুগের বাংলাদেশ, বাংলার ইতিহাসগুলো দেখবেন, তারপরে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পরিচিতি একটি ইম্পর্টেন্ট পার্ট, সংবিধান থেকে প্রশ্ন আসবে, বিচার বিভাগ, স্থানীয় সরকার ব্যবস্থা, অর্থনীতি, শিল্প বাণিজ্য, খেলাধুলা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট থেকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকেও প্রশ্ন আসে এবং আমাদের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো আমাদের জেনে যাওয়া উচিত। এই বিষয়গুলোর স্পষ্ট ধারণা নিয়ে আমাদের পরীক্ষার হলে যাওয়া উচিত। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? এটা হবে শিকাগো শহর। আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। আন্তর্জাতিক বিষয়বলী থেকে আমেরিকা রিলেটেড অনেক প্রশ্নই পরীক্ষায় এসে থাকে, এগুলো একটু আমরা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করব। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। খ নম্বর নিউ ইয়র্ক। হামাস কোন দেশের সংগঠন? হামাস হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? হেনরি ডেভিড থোরো। আমেরিকান পরিবেশবিদ হেনরি ডেভিড থোরো। পেসো কোন দেশের মুদ্রার নাম? পেসো হচ্ছে ফিলিপাইনের মুদ্রার নাম। ঘ নম্বর ফিলিপাইন। মুদ্রা সমকৃত প্রশ্ন একটি থাকবেই বলা চলে, তো এটি একটু ভালো করে দেখে যেতে হবে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে? লি ডিক থো। তিনি হচ্ছে ভিয়েতনামের রাজনীতিবিদ যিনি 1973 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। লি ডিক থো।
তো নোবেল পুরস্কার থেকে বিশেষ করে 2025 নোবেল কে পেয়েছে, কোন বিষয়ে পেয়েছে, এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। নোবেল সম্পর্কে আমরা A to Z জেনে যাওয়ার চেষ্টা করব। বর্তমান দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি? বর্তমানে মোট 6টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। অধরা বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলো হলো বাউল সঙ্গীত, জামদানি বুনন শিল্প, মঙ্গল শোভাযাত্রা, সিলেটের শীতল পাটি, ঢাকার রিকশা এবং রমজানের ইফতার। এই 6টি হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ? অস্ট্রেলিয়া। খ নম্বর অস্ট্রেলিয়া। 1 জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে? বুলগেরিয়া। ক নম্বর বুলগেরিয়া 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে। তো আন্তর্জাতিক বিষয়বলী থেকে আরো কিছু বিষয় আমাদের জানতে হবে, বিশেষ করে যেগুলোর প্রতি জোর দিতে হবে সেগুলো হচ্ছে জাতিসংঘের উত্থান, জাতিসংঘের ভূমিকা, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, স্নায়ুযুদ্ধ, ন্যাটো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইরান সম্পর্কিত বিষয়, থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ, এই বিষয়গুলো ধারণা নিয়ে যেতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু, পরিবেশ কূটনীতি, এটিও আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও চাকরি পরীক্ষায় 25 সালে অনেক প্রশ্ন এসেছে। বিভিন্ন সংস্থার সদর দপ্তর, এটা দেখতে হবে আমাদের, বিভিন্ন সম্মেলন এবং সাম্প্রতিকের যে বিষয়গুলো আমরা জোর দেব যে বিষয়গুলোর প্রতি, সেগুলোর ভিতরে হচ্ছে বিশেষ করে জুলাই সম্পর্কিত যে প্রশ্নগুলো, এগুলো আমরা দেখব। ডক্টর ইউনূস সম্পর্কিত প্রশ্নগুলো, রাষ্ট্র সংস্কার কমিশনের বিষয়গুলো, জিআই পণ্য ও বাংলাদেশ, জাতীয় বাজেট সম্পর্কিত বিষয়গুলো আমাদের জেনে যাওয়া উচিত। এসডিজি থেকে প্রশ্ন থাকেই বলতে গেলে, এসডিজির লক্ষ্য উদ্দেশ্য, ডেঙ্গু জ্বর ও বাংলাদেশ, ডেঙ্গু জ্বর সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের কমন, স্বাধীনতা পুরস্কার, মাতৃভাষা পদক পুরস্কার, জাতীয় পরিবেশ পদক, বেগম রোকেয়া পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এগুলো আমাদের ভালোভাবে জেনে যাওয়া উচিত। আন্তর্জাতিক ক্ষেত্রে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, পারমাণবিক ইস্যুতে ইসরায়েল ও মার্কিন হামলা, হরমুজ প্রণালী, ভারত পাকিস্তান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্য সংকট, গাজা, ইয়েমেন, লেবানন, সিরিয়া, ইরানের ইসরায়েলের হামলা, মিয়ানমার সংকট, রোহিঙ্গা সংকট, সিরিয়ার বিদ্রোহ, বাশার আল আসাদের পতন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি, ব্রিক্স সম্মেলন, ন্যাটো শীর্ষ সম্মেলন, G7 সম্মেলন, বিমস্টেক সম্মেলন। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ। সামগ্রিকভাবে 90 মার্কের পরীক্ষা যে ধরনের হতে পারে সেটা একটা সারমর্ম আমরা তুলে ধরলাম। তো আশা করি পরীক্ষার হলে অবশ্যই কমন পাবেন।